বন্ধু তুমি আমি ভুলি নাই, মরণকালে তোমায় যেন তোমায় দেখতে পাই, না পাই সেকালে প্রেম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কেমন আছি সবাই জানাবো, এবং দেখতে পাচ্ছি কিনা দ্রুত বলবো। লেকচার শিট কত আমাদের? 14। পজিটিভ ভার্ব। খুবই এখনকার আলোচনাগুলো খুবই সহজ, কষ্ট কম হবে আপনাদের বুঝতে। They like flower and he এটা করেন। গত ক্লাসে যেটা পড়াইছিলাম, গত ক্লাসে পড়াইছিলাম হচ্ছে আমার অ্যাফারমেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট। এটা উত্তর করেন সবাই। এটা উত্তর করার সাথে সাথে আমাদের অনেকে সবাই জয়েন করে ফেলবে, যারা জয়েন করে লাইভে। এরপর আমাদের ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। প্রত্যেকের সালাম জানাচ্ছি, সালামের উত্তর নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আবার রেড অ্যালার্ট জারি করতে হবে না, লাইভে উপস্থিতিতে আবার কমে গেছে, অথবা রেকর্ড ক্লাস দিয়ে দেব। এতটুকু ধৈর্য কুলাই না ছেলে মেয়েদের, কি যে বলবো বুঝি না আসলে। উত্তর করেন কোথায়? দে লাইক ফ্লাওয়ার্স অ্যান্ড হি। উত্তর করেন। উত্তর করেন দ্রুত। প্রত্যেকে উত্তর করেন। হি লাইকস অলসো। আমি প্রত্যেকের উত্তরটা একটু নিতে যাচ্ছি। হি ইজ অলসো, ডাজ অলসো, is also, okay, he does also oblique toe, he is toe, is also, he is also, he does also, is also, না এখন ঠিক আছে, and are also, he does also অথবা to does also। প্রত্যেকের উত্তর নিচ্ছি। so do he, শতভাগ হয়নি। is true। ভালো আছে শেফালি হাবিব। is also। কোশ্চেনের উত্তর বলে দিই আমি।
দেখেন তো মিলে কিনা, গত ক্লাসে যা বলেছিলাম এটার সাথে মিলে কিনা। আমরা বলেছিলাম পজিটিভ বাক্যের সাথে পজিটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হবে। দে লাইক ফ্লাওয়ার্স, তারা ফুল পছন্দ করে। পজিটিভ বাক্যের সাথে পজিটিভ বা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তার মানে আমাদের এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয়। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থাকে কয়টা? তিনটা জিনিস, ঠো, অবলিক, অলসো এবং সো। আচ্ছা, এখন 2 নাম্বার এন্ড এই পর্যন্ত দেয়া আছে এবং হি সাবজেক্ট পর্যন্ত দেয়া আছে। আমরা বলছিলাম এন্ডের পরে সবসময় কোন ভার্ব আসবে? অক্সিলারি ভার্ব আসবে। আমাদের এন্ডের পরে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আসবে, এটা হচ্ছে প্রথম কথা। যেহেতু আগে হি দেয়া আছে, তার মানে সো হওয়ার কোনো অপশন নেই। কেন? কারণ সো এর স্ট্রাকচার হচ্ছে সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। সো যদি বসে তাহলে সাবজেক্টটা সবার শেষে চলে যায়। যেহেতু সাবজেক্ট অলরেডি দেয়া আছে, তাহলে সো হওয়ার কোনো অপশন নাই, এটা আমাদের কাটা। আচ্ছা, এরপরে আমাদের যেটা বসতে পারে হি, আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। তা আমরা দেখবো যে এখানে অক্সিলারি ভার্ব, আগের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা বলেছিলাম এইখানকার অক্সিলারি ভার্বটা বসবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে, মানে এন্ডের পরের সাবজেক্ট অনুসারে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আগের টেন্স অনুসারে। তো লাইক কোন মানে কোন টেন্সে আছে? অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে। তা পরবর্তীটা কি হবে বলেন তো? অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে। এখন আমাদের যেহেতু অক্সিলারি ভার্ব এখানে নাই, অক্সিলারি ভার্ব এখানে না থাকলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিডকে নিতে হয়। অক্সিলারি ভার্বকে ভার্ব না থাকলে আমাদের ডু ডাজ ডিডকে নিতে হয়। তাহলে আমাদের হি এর জন্য আমাদের অবশ্যই ডু আসবে না, কি আসবে? হি ডাজ আসবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে আসবে, যোগ হবে। হি ডাজ অলসো অবলিক ঠো, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। যারা লিখছেন ইজ ঠো অবলিক অলসো, তাদের কিছু মাথায় কিছুই ঢুকে নাই, তারা আবার ক্লাস করবেন। সিম্পল একটা বাক্য, এটা আপনি পারেননি, যেটা গত ক্লাসে আমি নিয়েছি। ঠিক এইভাবে আপনাদের 14 নাম্বার ক্লাস, তো এই যে 14 নাম্বার লেকচার শিট চলে, আপনার খুব সম্ভবত গ্রামারের লেকচার শিট আছে মনে হয় খুব সম্ভবত 24টা। আস্তে আস্তে আপনার জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে আমার কাছে পড়ার, কিন্তু আপনার এখনও ওই জ্ঞানটুকু আসেনি এবং এই ক্যাপাসিটিতে অনেকেরই আসেনি। যা অনেকেই পারছেন, অনেকেই হি ডাজ অলসো লিখছেন, অনেকেই যারা লিখছেন ডু অলসো, তাদের আবার প্রথম থেকে ক্লাস করা উচিত। কারণ হি এর সাথে ডু বসে, এটা বসবে না এটা আমি আলোচনা করেছি সেই প্রথম ক্লাসে। সুতরাং বি কেয়ারফুল। যতটা সহজ পড়াশোনা করা, বাংলাদেশে যতটা সহজ অনার্স মাস্টার্স করা, ঠিক ততটা কঠিন হচ্ছে চাকরি পাওয়া। আপনি সেই কঠিন জায়গায় আছেন, সহজ জায়গাটা পার হয়ে আসছেন। বি অ্যালার্ট। আমার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাকে পথ দেখিয়ে দেওয়া। ফিচার্ডে খুঁজছেও না কেন? আপনার কি মানে শ্বশুর বাড়িতে আসছেন নাকি? ফিচার্ডে না খুঁজলে অন্য জায়গায় দেখবেন। বলা হয়নি গত ক্লাসে বলা হয়েছে যে আমাদের ইরা একটু ছুটিতে ছিল। তা সুতরাং এই ক্লাস ম্যানেজমেন্টে কি হচ্ছে, আপনার ফিচার্ডই কেন খুঁজতে হবে? সব 26টা ক্লাস ফিচার্ডে আছে, 2-একটা ক্লাস আপনার দেখতে হবে, নিচে দেখতে হবে। সব কিছু আপনার পৃথিবীর আপনার মুখের সামনে চলে যাবে, বিষয়টা এরকম নয়। এরকম ভাবা উচিত নয়, এরকম আশা করা উচিত নয়। কিন্তু আপনাদের অনেকেরই ভালো অবস্থানে আছেন, যারা হি ডাজ অলসো লিখছেন অথবা হি ডাজ টু লিখছেন, তারা উতরাই গেছেন। কিন্তু যারা পারেননি তাদের ঝামেলা আছে, আপনাকে সতর্ক করে দিচ্ছি। তা সুতরাং আমি আশা করি আমি আশা করি লাইকের সাথে এস বাই এস হবে কেন, এই জন্য বললাম যে প্রথম থেকে পড়েন আপনারা। এর সাথে এস বাই এস কেন হবে? সাবজেক্ট প্লুরাল, তো সাবজেক্ট ভার্ব, তার মানে আপনি কি আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1 নাম্বার নিয়ম আপনি পড়েননি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, তাই সাবজেক্টটা প্লুরাল, এই কারণে ভার্ব প্লুরাল। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বাই যুক্ত হয় না। তার মানে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করেননি। এখানে অনেকেই আছেন যারা সিকোয়েন্স অনুসারে সবগুলো ক্লাস করেননি। সুতরাং তাদের জন্য তারা চাকরি পাবেন না পাবেন, ওটা আল্লাহর বলে দেওয়ার দরকার না, ওটা আমি বলে দিতে পারি। কারণ পর্যবেক্ষণ করে অনেক কিছু বলা যায়, তাই তো। এখন বলছে যে ভাই এটা আপনি নাস্তিকদের মতো কথা বললেন, আল্লাহ বলার দরকার না, আপনি বলে দেন। হ্যাঁ, স্বাভাবিক। যেই পড়াশোনা করছে, আল্লাহ তো কারো প্রতি অন্যায় অবিচার করবে না। যেই পড়াশোনা করছে তারই সাধারণত হয়, যে পড়াশোনা করেনি তার হয় না। তো সুতরাং যেহেতু উনি ন্যায় বিচারক,
তা আমার মনে হয় আমার কথার সাথে দ্বিমত হওয়ার কথা নয়। অ্যালার্ট করলাম এবং আজকের ক্লাস আমরা শুরু করলাম। আপনাকে অ্যালার্ট করে দিলাম, আপনার যেন সিকোয়েন্সে সবগুলো ক্লাস করে ফেলেন। সুতরাং এটা আপনার প্রতি আহ্বান থাকলো। পজিটিভ ভার্ব পড়ব, খুবই সহজ জিনিস। পজিটিভ ভার্ব পড়ার আগে আমরা কিছু জিনিস নেব। পজিটিভ ভার্ব এটা শেখার আগে আমরা একটু কথা বলি। আমরা নবম দশম শ্রেণীতে যখন পড়ি তখন আমরা প্রযোজক ক্রিয়া নামে একটা কথা বলছিলাম, ক্রিয়া পড়ছিলাম। যখন ক্রিয়া অধ্যায়টা পড়ি তখন প্রযোজক ক্রিয়া নামে একটা অধ্যায় পড়ছিলাম, মানে ক্রিয়ার প্রকারভেদ পড়ছিলাম। ওইখানে 3টা এক্সাম্পল ছিল। প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়া নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। যে ক্রিয়া নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করে সেটাকে কি বলা হয়? প্রযোজক ক্রিয়া বলা হয়। এখন ওইখানে 3টা এক্সাম্পল ছিল, খুব মনোযোগ দিয়ে দেখেন। ওইখানে 3টা এক্সাম্পল ছিল যে মা শিশুকে চাঁদ দেখায়। খুব মনোযোগ দেন। মা শিশুকে চাঁদ দেখায়। এখন মা শিশুকে চাঁদ দেখায়, চাঁদ দেখার কাজটা কে করে? শিশু করে। কিন্তু দেখানোর কাজটা কে করতেছে? মা করতেছে। তার মানে দেখার কাজটা মা করতেছে না, আরেকজনকে দিয়ে করাচ্ছে। কাকে দিয়ে করাচ্ছে? শিশুকে দিয়ে করাচ্ছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল ছিল যে সাপুরে সাপ খেলায়। সাপুরে সাপ খেলায়, সাপ খেলা করার কাজটা কে করছে? সাপুরে করছে। কিন্তু প্রকৃতপক্ষে খেলছে কে? খেলার কাজটা কে করছে বলেন তো? সাপ করছে। তা সাপুরে খেলানোর কাজটা করাচ্ছে কাকে দিয়ে? সাপকে দিয়ে। তার মানে কাজ নিজে কাজ না করে অন্যকে দিয়ে করাচ্ছে। আরোভাবে সহজ আমি আপনাকে বলি, যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। এখন পড়ানোর কাজটা করছেন শিক্ষক, কিন্তু পড়তেছেন কে? শিক্ষার্থী পড়তেছেন, স্টুডেন্টসরা পড়তেছেন। তা পড়ার কাজটা কে করছে? শিক্ষার্থীরা করতেছে। আর পড়ানোর এই কাজটা করতেছে কে? শিক্ষক করতেছে। এই জন্য আমাদের যে সকল ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় ওই সকল ভার্বকে পজিটিভ ভার্ব বলা হয়। কি বলা হয়? পজিটিভ ভার্ব বলা হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন লার্ন, LEARN, লার্ন। যদি আমি এরকম বলি আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, তার মানে শেখার কাজটা কে করছে? আমি করছি। আবার যদি বলি আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই, তাহলে শেখানোর কাজটা আমি করছি, কিন্তু শেখার কাজটা কে করছে? আমি যাদেরকে শেখাচ্ছি তারা করছে। আরেকটা এক্সাম্পল বলি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। খাওয়ার কাজটা কে করছে? ইট ভার্বটা দিয়ে আমি নিজে খাচ্ছি। কিন্তু আমি যদি আই ফিড রাইস, আমি ভাত খাওয়াই, তখন খাওয়ার কাজটা আমি, খাওয়ানোর কাজটা করতেছি, কিন্তু খাওয়ার কাজটা আমি করতেছি না, অন্য কেউ করতেছে। দ্যাট ইজ ওয়াই ইটটা পজিটিভ ভার্ব, ফিডটা হচ্ছে, ইটটা অ্যাকশন ভার্ব আর ফিডটা হচ্ছে কি বলেন তো? পজিটিভ ভার্ব। আচ্ছা, এই জন্য লার্নটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল ভার্ব, আর টিচটা হচ্ছে আমাদের কি বলেন তো? পজিটিভ ভার্ব। এরকম ভাবে আমি যদি আরেকটা এক্সাম্পল দেবো, আই সি দ্য পিকচার, আমি ছবিটা দেখি, তখন আই সি দ্য পিকচার, আমি ছবিটা দেখি। ছবি দেখার কাজ কে করে? আমি নিজে দেখি। কিন্তু যদি এরকম হয়, যেমন আই শো দ্য পিকচার, আমি ছবিটা দেখাই। আমি বললাম যে এই যে দেখো একটা ছবি, আমি দেখাইছি এই যে ছবিটা দেখো। তো ছবিটা দেখছে কে? আমার পাশের জন বা অন্য কেউ। তা আমি দেখানোর কাজটা করছি, কিন্তু দেখার কাজটা কে করছে? অন্য কেউ করছে। দ্যাট ইজ ওয়াই সি হচ্ছে অ্যাজ ইউজুয়াল ভার্ব আর শো হচ্ছে পজিটিভ ভার্ব। আমি আশা করি যে বেসিকটুকু আমি ক্লিয়ার করতে পারলাম। তার মানে পজিটিভ ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যেই নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। তার মানে আমরা প্রথম লাইনটা লিখব, বাংলায় যা প্রযোজক ক্রিয়া তাকেই ইংরেজিতে পজিটিভ ভার্ব বলে।
পজিটিভ ভার্ব বলে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, যে সকল ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তারাই পজিটিভ ভার্ব। পয়েন্টগুলো লিখেন, তারাই পজিটিভ ভার্ব। যে সকল ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তারাই পজিটিভ ভার্ব। মনে হচ্ছে প্রতিধ্বনি আসতেছে। যে সকল ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তারাই পজিটিভ ভার্ব। যে সকল ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তারাই পজিটিভ ভার্ব। তো শান্তি লাগতেছে। ওকে, 3 নাম্বার পয়েন্ট লিখবেন। 3 নাম্বার পয়েন্ট, পজিটিভ ভার্ব মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট থেকে প্রশ্ন হয়। 4 নাম্বার পয়েন্ট, পজিটিভ ভার্ব কি কি এই 5টা থেকে প্রশ্ন হয়। মেক, লেট, হেল্প, হ্যাভ এবং গেট থেকে প্রশ্ন হয়। ওকে, 4 নাম্বার পয়েন্ট লেখেন। মেক, লেট, হেল্প এর পরবর্তী ভার্বটি ইনফিনিটিভ হয়। ব্র্যাকেটে লিখবেন বেয়ার ইনফিনিটিভ। এই 4টা পয়েন্ট মনে রাখতে হয়। বাংলায় যাকে প্রযোজক ক্রিয়া বলা হয়, ইংরেজিতে তাকে পজিটিভ ভার্ব বলা হয়। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। বাংলায় যাকে পজিটিভ ভার্ব বলা হয়, প্রযোজক ক্রিয়া বলা হয়, ইংলিশে তাকে পজিটিভ ভার্ব বলা হয়। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে পজিটিভ ভার্ব যে সকল ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করে, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। 3 নাম্বার পয়েন্ট, মেক, লেট, পজিটিভ ভার্ব, মেক, লেট, হেল্প, গেট। এই 5টা থেকে সাধারণত পরীক্ষায় আমাদের প্রশ্ন হয়ে থাকে, প্রতিযোগিতামূলক পরীক্ষায়। 4 নাম্বার পয়েন্ট, মেক, লেট, হেল্প এর পরবর্তী যে ভার্বটি থাকে, সেই ক্ষেত্রে আমাদের মেক, লেট, হেল্প পরবর্তী যে ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমাদের কি থাকে বলেন তো? ওই ভার্বটা ইনফিনিটিভ হয়। 5D লেখেন, 4D লেখেন। এই 4টা লেখা হলে 4D লেখেন, 4D। আচ্ছা, এরপরে লেখেন
লেখেন পজিটিভ ভার্ব চেনার উপায়। পজিটিভ ভার্ব চেনার উপায়। দুটি সাবজেক্ট, বেটা করবেন এনপি, এনপি মানে নাউন প্রোনাউন, প্লাস দুটি ভার্ব থাকবে, ভার্ব থাকবে। কিভাবে থাকবে এটা আমি দেখাবো। দুটি সাবজেক্ট এনপি মানে দুটি সাবজেক্ট মানে দুইটা নাউন বা প্রোনাউন থাকবে এবং দুইটা ভার্ব থাকবে। আচ্ছা, এরপরে আচ্ছা আর কিছু লেখার দরকার নেই, এরপর দুটো একটা এক্সাম্পল লিখবেন। যেমন হি মেড এ গুড রেজাল্ট, এ গুড রেজাল্ট। আবার হি মেড মি ডু দ্য ওয়ার্ক, হি মেড মি ডু দ্য ওয়ার্ক। খুব মনোযোগ দিয়ে দেখেন, পজিটিভ ভার্ব চেনার উপায় আমি কি বলছি, দুইটা সাবজেক্ট থাকবে মানে দুইটা এনপি থাকবে, দুইটা এনপি থাকবে, দুইটা এনপি থাকবে এবং দুইটা ভার্ব থাকবে। এটা হচ্ছে পজিটিভ ভার্ব চেনার উপায়। দুইটা ভার্বের ভিতরে একটা ভার্ব মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট এগুলো যে কোনো একটা থাকবে আর অন্যান্য যে কোনো আরেকটা ভার্ব থাকবে। খুব এখান থেকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেখেন, হি মেড এ গুড রেজাল্ট, সে ভালো রেজাল্ট করেছিল। দেখেন এই যে এইখানেও মেড আছে, এইখানেও মেড আছে, খুব মনোযোগ দিয়ে, এইখানেও সাবজেক্ট হি, এইখানেও সাবজেক্ট হি, মানে এটা যদি পজিটিভ ভার্ব হয় এটাও সাধারণত পজিটিভ ভার্ব। কিন্তু এক নাম্বার সেন্টেন্সটাই দেখেন, হি মেড এ গুড রেজাল্ট, এখানে আমাদের কি একটা ভার্ব আছে, তা সুতরাং এইখানে মেডটা হচ্ছে আমাদের কি বলেন তো অ্যাজ ইউজাল ভার্ব, অ্যাজ ইউজাল ভার্ব। অপশন বি নাম্বার দেখেন, হি মেড মি ডু দ্য ওয়ার্ক। খুব মনোযোগ দিয়ে দেখেন, একটা সাবজেক্ট, মেড একটা ভার্ব, আবার ডু হচ্ছে আরেকটা ভার্ব, এই মিটা হচ্ছে কি বলেন তো আমাদের আরেকটা নাউন বা প্রনাউন। আমি এই কারণে দুইটা সাবজেক্ট বলতে এনপি লিখছি, আমি নাউনও থাকতে পারে প্রনাউনও থাকতে পারে। তার মানে আমাদের ভার্ব কয়টা, একটা, দুইটা, আর নাউন প্রনাউন কয়টা, একটা, দুইটা, তার মানে দুইটা নাউন প্রনাউন, দুইটা ভার্ব। এই জন্য আমাদের মেডটা কি বলেন তো পজিটিভ ভার্ব, এই জন্য মেডটা কি বলেন তো পজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে এদিক তাকান, পজিটিভ ভার্ব যে হয় আগের পয়েন্টগুলো দেখি আমরা মিলাই। হি মেড মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করাইছে। হি মেড মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কি করাইছে, কাজটি করাইছে। এখন খুব মনোযোগ দিয়ে দেখেন, এখন খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে দুইটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট আছে বা দুইটা নাউন বা প্রনাউন আছে এবং দুইটা ভার্ব আছে। এই যে পরবর্তী মেক, লেট, হেল্পের পরবর্তীতে যে ভার্বটা, এই যে ডু, এই ডুটাকে বলা হয়, এই ডুটাকে বলা হয় ভেয়ার ইনফিনিটিভ। ভার্বের বেস ফর্ম যদি কোথাও ব্যবহার করা হয় কিন্তু টু না থাকে তখন সেটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। ভার্বের বেস ফর্ম যদি কোথাও না থাকে কিন্তু টু না থাকে তখন সেটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। এই কারণে আমাদের এখানে ডুটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এই যে এই নিয়মটা থেকে 41তম বিসিএস এ প্রশ্ন আসছিল, এই ডুটাই হচ্ছে আমাদের এখানে কি বলেন তো বেয়ার ইনফিনিটিভ। তার মানে আমাদের পজিটিভ ভার্বের বেসিক থেকে আমরা এই জিনিসটা বললাম, যেই ভার্ব অন্যকে দিয়ে কাজ করায় নিজে কাজ না করে সেটা কি পজিটিভ ভার্ব। যেই বাংলায় যাকে প্রযোজক ক্রিয়া বলা হয় সেটা কি পজিটিভ ভার্ব বলা হয়। পজিটিভ ভার্বের ভিতরে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট এই পাঁচটা থেকে প্রশ্ন হয়। মেক, লেট, হেল্পের পরে যে ভার্বটা থাকে এই ভার্বটাকে আমাদের বেয়ার ইনফিনিটিভ বলা হয়। পজিটিভ ভার্ব চিনার উপায় কি বললাম, দুইটা নাউন বা প্রনাউন থাকবে এবং দুইটা ভার্ব থাকবে এবং দুইটা ভার্বের ভিতরে একটা ভার্ব থাকবে, মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এই পাঁচটার যে কোনো একটা থাকবে আর পরবর্তী অন্যান্য যে কোনো একটা ভার্ব থাকবে। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বেসিক আলোচনা। ক্লিয়ার? বেসিকটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। বিসি লেখেন দ্রুত, 2-4 জন লিখলে হবে। বিসি, বিতে বেসিক, সিতে ক্লিয়ার।
এমনি তো চোখের সমস্যা হবে না, সারাদিন ফোন ফোন চাপেন, ওইটা যদি সমস্যা না হয় তাহলে এটা সমস্যা হবে না, আমার মনে হয় না। তারপর আপনার মতামত রাখা হবে। গ্রিন আকাশি দিলে এগুলোতে সমস্যা হয়। সাদাতে সারা জীবন তো সাদা ইউজ করছেন, আমি তো সাদা ইউজ করছি, সাদাতে সব থেকে বেশি কম সমস্যা হওয়ার কথা। মানে এই সব থেকে ইম্পর্টেন্ট এই জিনিসটা কেউ বলেনি কোনো দিন। আবার এমনি হাসান, আবার কি বলবো ভাই বলেন? হ্যাঁ প্রাইমারি প্রশ্ন হয়, আবার কি বলবো বলেন? চলেন এই কথাগুলো আবার রিপিটেশন আসবে, হ্যাঁ এই কথাগুলো আবার রিপিটেশন হবে। চলেন আমরা নিয়মগুলো পড়ে ফেলি। লেখেন, মেক লেট হেল্প, মেক লেট হেল্প সমান সমান B1 মানে বেস ফর্ম, বেস ফর্ম সমান সমান দিয়ে লিখবেন অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ BOICE অ্যাক্টিভ ভয়েস। তার মানে সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তখন মেক লেট হেল্প, এই যে পজিটিভ ভার্বগুলো আছে এদের পরে ভার্বের বেস ফর্ম বলা হয়। এদের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, এবং এই ভার্বের বেস ফর্মটাকেই বেয়ার ইনফিনিটিভ বলা হয়। আচ্ছা, মানে 5টা চলে গেল। আচ্ছা, এরপর তবে, তবে একটা বাকি আছে, তবে হেল্প, তবে হেল্প এর পরে, হেল্প এর পরে 2 + B1 সমান সমান ইনফিনিটিভ, ইনফিনিটিভ ও হতে পারে, হতে পারে। এরপর লিখবেন পরীক্ষার অপশনে ইনফিনিটিভ অবলিক বেস ফর্ম, দুইটাই থাকলে বেস ফর্ম উত্তর করতে হবে। বেস ফর্ম উত্তর করতে হবে। এই লেখাটা যদিও মনে হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে, মানে অনেক বড় মনে হয়, মনে রাখতে কঠিন হবে, বিষয়টা এরকম না, খুবই সহজ। কিভাবে? তবে, মেক লেট হেল্প, এই তিনটার পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। কিভাবে হয় এটা আমরা প্রশ্ন আলোচনা করলে দেখতে পারবো। তবে হেল্প এর পরে, কার পরে? হেল্প এর পরে। তবে এই যে তিনটার ভিতরে হেল্প এর পরে বেস ফর্ম যদি না থাকে সেক্ষেত্রে ইনফিনিটিভও বসতে পারে। কি ইনফিনিটিভ? সরাসরি ইনফিনিটিভ, যেটা 2 + ভার্বের বেস ফর্ম বসতে পারে। যদি পরীক্ষার অপশনে দুইটাই থাকে, কি থাকে? ইনফিনিটিভ এবং বেস ফর্ম যদি দুইটাই থাকে, মানে ইনফিনিটিভও আছে বেস ফর্মও আছে, অথবা যেমন এরকম, যেমন টু ওয়াক আছে এবং ওয়াক আছে, দুইটাই আছে, একটা হচ্ছে বেস ফর্ম, একটা হচ্ছে ইনফিনিটিভ। যদি দুইটাই থাকে তাহলে আমাদের বেস ফর্ম আনসার করতে হবে, ইনফিনিটিভ আনসার করা যাবে না। আর যদি এরকম থাকে অপশন সি নাম্বারে A+D এরকম থাকে, সেক্ষেত্রে আপনি দুইটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে পরীক্ষা দুইটাই থাকলে, ইনফিনিটিভ এবং বেস ফর্ম দুইটাই থাকলে, সেক্ষেত্রে আমাদের বেস ফর্ম আনসার করা যেতে পারে। আচ্ছা, আমি আশা করি বুঝতে পারলেন। নেক্সট, হ্যাভ, বেস ফর্ম মানে হচ্ছে B1 সমান সমান অ্যাক্টিভ ভয়েস। বাকি আছে আরেকটা কোনটা? গেট সমান, এটা ব্যতিক্রম, 2 + ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ, ইনফিনিটিভ সমান সমান অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। হ্যাভ, গেট, হ্যাভটা আগেই ফালাইতে পারতাম, আগে ওটার সাথে নেওয়া যেত, কিন্তু আমি নেইনি।
হ্যাভ হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে, হ্যাভ হচ্ছে ভার্বের, হ্যাভ যদি অ্যাক্টিভ ভয়েসে বসে, দেখেন যদি অ্যাক্টিভ ভয়েসে বসে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে, হ্যাভ যদি অ্যাক্টিভ ভয়েসে বসে ভার্বের বেস ফর্ম বসবে। আর যদি গেট অ্যাক্টিভ ভয়েসে বসে তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। নিচে একটা লাইন নোট দিয়ে রাখবেন, মেক, লেট, হেল্প, গেট, মেক, লেট, হেল্প, হ্যাভ, আচ্ছা একটা বাকি আছে হ্যাভ। এদের যে কোনো ফর্ম পরীক্ষায় প্রশ্নে ব্যবহৃত হতে পারে, এদের যে কোনো ফর্ম, যে কোনো ফর্ম প্রশ্নে ব্যবহৃত হতে পারে, প্রশ্নে ব্যবহৃত হতে পারে। প্রশ্নে ব্যবহৃত হতে, যেমন মেক আছে, এক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম মেড হতে পারে। মেক আছে, ইজ মেকিং হতে পারে। মেক আছে, হ্যাভ মেড হতে পারে। মেক আছে, ওয়াজ মেকিং হতে পারে। এই কারণে আমি লিখে দিয়েছি মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এদের যে কোনো ফর্ম প্রশ্নে ব্যবহৃত হতে পারে। যেমন হেল্প আছে, হেল্প না থেকে হেল্পড হতে পারে, ইজ হেল্পিং হতে পারে, হ্যাভ হেল্পড হতে পারে, ওয়াজ হেল্পিং হতে পারে, হ্যাভ বিন হেল্পিং হতে পারে, কোনো সমস্যা নেই। উইল হেল্প হতে পারে, কোনো সমস্যা নেই। যেমন আমাদের গেট আছে, গেট না থেকে গটেন থাকতে পারে, গট থাকতে পারে, গেটিং থাকতে পারে, ওয়াজ গেটিং থাকতে পারে, ইজ গেটিং থাকতে পারে। হ্যাভ না থেকে ইজ হ্যাভিং থাকতে পারে, ওয়াজ হ্যাভিং থাকতে পারে, হেড থাকতে পারে। আমি বোঝাতে পারলাম? এই লাইনটার মানে হচ্ছে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এদের যে কোনো ফর্ম, যেহেতু এরা ভার্ব, এদের যে কোনো ফর্ম প্রশ্নপত্রে আপনি পাবেন, বিভ্রান্ত হওয়ার কোনো ওয়ে নেই, একই নিয়ম থাকবে। তার মানে আমরা প্রাথমিক নিয়মটা শেষ। মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এই চারটার পাঁচটার তিনটা জায়গায় আমি বলছি মেক, লেট, হেল্প, এদের পরে সরাসরি ভার্বের বেস ফর্ম বসবে। ভার্বের বেস ফর্ম হচ্ছে এমন একটা ফর্ম বসবে যেখানে ভার্বের শেষে আইএনজি বসবে না, ইডি বসবে না, শুধু জাস্ট ভার্বের মৌলিক ফর্মটা বসবে। সেকেন্ড ওয়ান হচ্ছে, তবে এদের ভিতরে ব্যতিক্রম একটা আছে, সেটা হচ্ছে হেল্প। হেল্পের পরে আমাদের কখনো কখনো টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ হতে পারে। ইনফিনিটিভ যে হইতেই হবে বিষয়টা এরকম না, প্রশ্নপত্রে কখনো কখনো দেখবেন ইনফিনিটিভ আছে। যদি প্রশ্নপত্রে ইনফিনিটিভ এবং বেস ফর্ম দুইটিই থাকে, সেই ক্ষেত্রে আমরা বেস ফর্মটাকে প্রাধান্য দেব বেশি। বাকি থাকলো কি হ্যাভ। এখন হ্যাভ এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, আর গেটের পরে ব্যতিক্রম শুধু একটা, গেটের পরে টু প্লাস ভার্ব, এটা বাধ্যতামূলক। হেল্পের পরে দুইটাই হতে পারে, বেস ফর্মও হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, কিন্তু গেটের পরে 100% ভার্বের মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আসবে, ইনফিনিটিভ। এখানে বেস ফর্ম হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এই যে আমরা পাঁচটা নিয়ম পড়লাম, এই পাঁচটা নিয়মের পরে আমি কিন্তু লিখে রাখছি কি বলেন তো, অ্যাক্টিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস কি, এটা আমরা প্রশ্নে বোঝাবো। ভার্বের কাজ করতে পারলে অ্যাক্টিভ ভয়েস, ভার্বের কাজ করতে না পারলে প্যাসিভ ভয়েস। এটা আমরা প্রশ্নে বোঝালে খুব ইজিলি বুঝবেন, এখন বোঝার দরকার নেই। তাহলে আমরা এই যে পাঁচটা নিয়ম আলোচনা করেছি, প্রত্যেকটা নিয়মই হচ্ছে আমাদের কি বলেন তো অ্যাক্টিভ ভয়েসে। প্রশ্ন কি সব অ্যাক্টিভ ভয়েসে হয়, প্যাসিভ ভয়েসে হয় না? হয়। তাহলে নিচের আর একটা নোট লিখবেন, নিচের আর একটা নোট লিখবেন, এটা যেমন লিখবেন প্যাসিভ ভয়েসে, PASSIV, প্যাসিভ ভয়েস এ মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট লিখবেন। প্যাসিভ ভয়েসে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট এর পরে পরে সব সময় B3 অবলিক BPP ফর্ম বসে। B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে অলওয়েজ। কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে অলওয়েজ। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে।
এফডি লিখবো আমরা, মানে যা লেখা হয়েছে আমরা লিখছি। ও এডি লিখবো, এডি এডি মানে অল ডান, মানে যা লেখানো হয়েছে এটা আমরা লিখছি, এডি লিখবো। যা লেখানো হয়েছে এটা আমরা লিখছি, এডি লিখবো, এডি। এরপর আমরা প্রশ্ন আলোচনা যাব। এখনো যারা বুঝতে পারেননি কোনো সমস্যা নেই, আপনি বুঝবেন, বুঝে যাবেন, একটু ওয়েট করেন। আমি প্রশ্নগুলো আলোচনা করি, তারপরে বুঝে যাবেন ইনশাল্লাহ। আমি যে নিয়মগুলো বলেছি এই প্রত্যেকটা নিয়ম আমরা অ্যাপ্লাই করে দেখাবো। যে নিয়মগুলো বলেছি প্রত্যেকটা নিয়ম হচ্ছে আমি অ্যাপ্লাই করে দেখাবো ইনশাল্লাহ। চলেন আমরা কাজ করা শুরু করে দিই। 1 নাম্বার কোশ্চেন, এই যে এখানে লেখা আছে যে টিচ, তাহলে আমাদের আলোচনা পজিটিভ ভার্ব লার্ন, অ্যাজ ইউজুয়াল ভার্ব ইট পজিটিভ ভার্ব, সি পজিটিভ ভার্ব নয়, শো পজিটিভ ভার্ব, আলোচনা। এই আলোচনাটাকে আমরা করে ফেলছি। আচ্ছা ওকে, মেক নিয়ে আমরা কথা বলবো। একটা থেকে একটা দুইটা প্রশ্ন আমরা সলভ করবো এবং বাকিটা আপনাদের দায়িত্ব দেবো ইনশাল্লাহ। 2 নাম্বার কোশ্চেনটা আলোচনা করবো, খুব মনোযোগ দিয়ে দেবেন। এতক্ষণ যা আমি আলোচনা করেছি ক্লাসে, এই যা প্রায় আধা ঘন্টা, এই প্রত্যেকটা সেগমেন্টে এখন আবার আলোচনা করা হবে। প্লিজ একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। প্রশ্ন হচ্ছে 2 নাম্বার, হি মেড মি ড্যাশ দ্য কার। হি মেড মি ড্যাশ দ্য কার। তার মানে আমরা সাধারণত মেক, লেট, হেল্প এই তিনটার পরে ভার্বের কি বসে বলেন তো? ভার্বের বেস ফর্ম বসে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? অ্যাক্টিভ ভয়েসে। কি শর্ত? অ্যাক্টিভ ভয়েসে। আচ্ছা এবার দেখেন অ্যাক্টিভ এবং প্যাসিভ পজিটিভ ভার্বের বেলায় কি করে নির্ণয় করবেন? তাহলে মেক, লেট, হেল্পের পরে ভার্বের বেস ফর্ম সাধারণত হওয়ার কথা। তাহলে এখানে 2 প্লাস ভার্বের বেস ফর্ম 2 টাইপ হবে, এটা সাধারণত হওয়ার কথা নয়। ড্রাইভেন হওয়া তো এটা ভার্বের B3, এটা হওয়ার কথা নয়। ড্রপ এটা ভার্বের B2, এটা হওয়ার কথা নয়। তাহলে আনসার হওয়ার কথা কোনটা? এটা, এবং সঠিক আনসার এটাই। এখন এটা অ্যাক্টিভ না প্যাসিভ এটা কি করে বলি? এবার দেখেন এই শব্দটাকে এখানে লিখে ফেলেন, DRIVE, ড্রাইভ। ড্রাইভ মানে কি বলেন তো? কোনো কিছু চালানো, গাড়ি চালানো। ড্রাইভ দ্য কার, হি মেড মি ড্রাইভ দ্য কার, সে আমাকে দিয়ে গাড়ি চালাইছিল, এটার অর্থ হচ্ছে এটা। এখন ড্রাইভ মানে কি? চালানো। চালানোর কাজটা কে করতে পারে ভাই বলেন তো? এই যে দেখেন মি, একজন ব্যক্তিকে চালানোর কাজটা করতে পারে, করতে পারে, এই জন্য অ্যাক্টিভ ভয়েস। শুধু মনে রাখবেন, এদিক তাকান, এই যে এইখানে যে ভার্বটা থাকবে, এই ভার্বের পূর্বে যদি সাধারণত ব্যক্তি থাকে, যারা একদম দুর্বল ইংলিশে তাদের জন্য বলছি, যদি ব্যক্তি থাকে তখন সেটা সাধারণত অ্যাক্টিভ ভয়েস হয়। যদি বস্তু থাকে সেটা সাধারণত প্যাসিভ ভয়েস হয়। এটা কিন্তু প্রকৃত নিয়ম নেই। এটা হয়তো 90% 95% কোশ্চেন আপনি সলভ করতে পারবেন, 2-4-5টা কোশ্চেন আপনি বেঁচে যাবেন। সঠিক কাজ হচ্ছে এটা, সঠিক নিয়ম হচ্ছে এটা। যেমন ড্রাইভ, ড্রাইভ মানে কি বলেন তো? চালানো। চালানোর কাজটা মি, একজন ব্যক্তি করতে পারে, এই জন্য অ্যাক্টিভ ভয়েস। দ্যাট ইজ আমাদের 2 নাম্বার আনসার। আমি কি বোঝাতে পারলাম? যারা অ্যাক্টিভ প্যাসিভের এই সেন্সটুকু, এতটুকু তো বুঝতে হবে চাকরি পাইতে হলে, নাহলে আপনার ঝামেলা আছে, ঝামেলা হয়ে যাবে। ড্রাইভ মানে চালানো, চালানোর মি মানে ব্যক্তি, একজন ব্যক্তি তো চালাতে পারে, তাই না? চালাতে পারে। আমি কি বোঝাতে পারলাম? এই কারণে আমাদের অ্যাক্টিভ ভয়েস। আর যদি এইখানে যে ভার্বটা থাকবে, এই ভার্বের উপর যদি সাধারণত বস্তু থাকে, সাধারণত যদি বস্তু থাকে তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের আমাদের B3 আসবে। আমরা বোঝাতে পারলাম প্যাসিভ ভয়েসের কি আসবে? B3 আসবে। এই প্রশ্নটাই আমি ঘুরাই দিব, এই প্রশ্ন আমি ঘুরাই দিবে, আপনি পারেন কিনা? মনে করেন আমি প্রশ্ন করতাম, এই প্রশ্ন আমি, হি মেড দ্য কার, অপশন এ নাম্বার ড্রাইভ, DRIVE ড্রাইভ, অপশন বি নাম্বার 2 ড্রাইভ, অপশন সি নাম্বার ড্রাইভেন। সঠিক আনসার করেন দ্রুত। এই প্রশ্নটা আমি ঘুরাই দিয়েছি, হি মেড দ্য কার ড্রাইভেন। দ্রুত আনসার করেন। দ্রুত আনসার করেন সবাই, সবাই আনসার করেন সবাই। ড্রাইভেন। ওকে দেখেন
এই যে ভার্ব আছে তাই না, ড্রাইভ মানে কি বলেন তো, চালানো। এবার আপনি দেখেন এই যে ড্রাইভ ভার্বের পূর্বে আমাদের বলছিলাম দুইটা নাউন থাকতে হবে। এই যে দা কার হচ্ছে একটা নাউন, হি হচ্ছে একটা প্রনাউন, একটা নাউন একটা প্রনাউন হয়েছে, একটা ভার্ব দুইটা ভার্ব। এবার ড্রাইভ, ড্রাইভের পূর্বে সাবজেক্টটা কি আছে, ব্যক্তিবাচক না বস্তুবাচক? এবার চিন্তা করেন, ড্রাইভ মানে চালানো, চালানো ভার্বের সাবজেক্ট কি আছে? গাড়ি কি গাড়ির কাজটা চালাইতে পারে? না, অন্য কেউ চালায়। আবার অন্যভাবে চিন্তা করেন, এই যে ড্রাইভ, এই ভার্বের পূর্বে কি ব্যক্তি আছে না বস্তু আছে? বস্তু আছে, এই জন্য আমাদের কি বলেন, প্যাসিভ ভয়েস হবে। পজিটিভ ভার্বের বেলায় প্যাসিভ ভয়েসে সকল প্যাসিভ ভয়েস আনসার কি হয় বলেন তো, ড্রাইভের। সঠিক আনসার কি বলেন তো, সি নাম্বার। একটা কোশ্চেন যদি এই কোশ্চেনটা যদি ভালো করে বুঝে থাকেন তাহলে টোটাল পজিটিভ ভার্বটাই বুঝছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আপনার ঝামেলা আছে, ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ ওকে, 10 নম্বর কোশ্চেনটা করেন প্রত্যেকেই। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, দশ নম্বর কোশ্চেন। দ্য স্পিকার ফেইল টু মেক, দেখেন এখানে মেক নাই, এখানে টু মেক আছে। বলছিলাম না ভার্বের যে কোনো ফর্ম থাকতে পারে। দ্য স্পিকার ফেইল টু মেক দ্য আন্ডারস্ট্যান্ড ড্যাশ, কততম বিসিএস এ? 35তম বিসিএস আসছে। ও আচ্ছা, এটা কোন পরীক্ষায় প্রশ্ন আছে? বিসিএস এ মাঝে মাঝে প্রশ্ন হয়, মাঝে মাঝে প্রশ্ন হয়। 37তম বিসিএস এ, সর্বশেষ 36তম বিসিএস এ আসছিল, 41তম বিসিএস আসছে, র্যান্ডমলি প্রশ্ন হয়। অন্যান্য জায়গায় প্রাইমারি, ভার্সিটি অ্যাডমিশন, শিক্ষক নিবন্ধন বা নবম মানে 11 থেকে 20তম গ্রেডের প্রচুর পরিমাণ প্রশ্ন হয়ে থাকে। লিসেন, সবাই আনসার করছেন না, যারা ক্লাস দেখেন সবাই কিন্তু করেন না, এত অলস জাতি। মেক, এবার দেখেন লিসেন, লিসেন মানে কোনো কিছু শোনা। এখন শোনার কাজটা সাবজেক্ট কি আছে? দ্য অডিয়েন্স, ব্যক্তি আছে না, এই জন্য প্যাসিভ বেস, অ্যাক্টিভ বেস, এই জন্য বি নাম্বার লিসেন। বাকিটা পারবেন। ওকে, আমরা অন্য জায়গা থেকে দু একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, এক্সাম্পল দেওয়ার চেষ্টা করো, চলেন। হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার। হ্যাঁ, হি ডিড নট লেট, লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে, লেটের পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। তার মানে আমাদের এই যে দেখেন প্লে, এখন অন্য কিছু আনসারই নাই। আপনি দেখবেন প্লে এর পরে অন্য কিছু আছে কিনা, প্লে এর পরে ভার্বের বেস ফর্মের পরে দেখবেন অন্য কিছু আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কিনা। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলেই কেবল প্যাসিভ ভয়েসে চিন্তা করবেন, নাহলে প্যাসিভ ভয়েসে চিন্তা করার দরকার নেই। আচ্ছা, বাকিটা আমরা দেখব। উই হেল্পড হিম, 27 নম্বর কোশ্চেনটা দেখবো আমরা। কোশ্চেন নাম্বার 27, উই হেল্পড হিম। দেখেন ভার্বের ভার্ব কিন্তু এখানে বি টু হয়ে গেছে, হেল্পড হয়ে গেছে। আচ্ছা, উই হেল্পড হিম টু ফিনিশ। আচ্ছা, ফিনিশিং না, ইন ফিনিশিং না, ডি ফিনিশ। দেখেন এই যে নিয়মটা বলছিলাম, অপশন এ নাম্বারে কি আছে বলেন তো? ইনফিনিটিভ। অপশন ডি নাম্বারে কি আছে বলেন তো? বেস ফর্ম। তাহলে আনসার কোনটা আসবে? একটু আগে বলেছি, আনসার কোনটা আসবে? ইনফিনিটিভ আসবে না বেস ফর্ম আসবে? বেস ফর্ম আসবে। দ্যাট ইজ আনসার কোনটা বলেন তো? ডি নাম্বার। আমি আশা করে বোঝাতে পারলাম। চলেন আমরা পরবর্তী আর দু একটা কোশ্চেন করি। একত্রিশ নম্বর কোশ্চেন দেখেন, কোশ্চেন নাম্বার 31, হোয়াইল কুকিং শি গট হার হ্যান্ড। শি গট হার হ্যান্ড, খুব মনোযোগ দিয়ে দেখেন। এখন গটের পরে অথবা গেটের পরে ভার্বের বেস মানে টু প্লাস ইনফিনিটিভ বসে। এখন দেখেন টু প্লাস ইনফিনিটিভ কোথাও আছে? নাই, টু প্লাস ইনফিনিটিভ কোথাও নাই। তার মানে আমাদের দেখতে হবে এটা প্যাসিভ ভয়েস কিনা। এখন বার্ন মানে কোনো কিছু পোড়া। এখন এদিক তাকান, পুরানোর কাজটা কি হাতে করছে নাকি আগুনে করছে? আগুনে করছে। তো অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস। দ্যাট ইজ এই যে এটা আসবে, বার্নটা আসবে। বুঝেন নেই? যে ভার্বটা আছে ওটা দেখবে যে এই মানে ভার্বের কাজটা এইখানকার এই নাউন বা প্রনাউনটা করতে পারে কিনা। বলছে হার হ্যান্ড, হার হ্যান্ড কি পুরানোর কাজটা করছে? না, পুরানোর কাজ কে করছে? আগুনে করছে। এখানে আগুন নাই, এই জন্য প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হচ্ছে কি, এই জন্য ভার্বের এ নাম্বার আসবে। আমাকে বোঝাতে পারলাম? চলো আমরা আরেকটা কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার 34-35। 34 নাম্বার, ইউনিট
টু গেট ইউর হেয়ার ড্যাশ কাট। খুব মনোযোগ দিয়ে দেখেন, ইউর হেয়ার কাট মানে কি বলেন তো? এই যে গেটের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, কোথাও টু প্লাস ভার্বের বেস ফর্ম আসে নাই, তার মানে আমাদের এটা প্যাসিভ ভয়েস। এবার আপনি দেখেন কাট মানে হচ্ছে কোনো কিছু কাটা। এখন কাটার কাজটা কে করে? আমাদের সাবজেক্ট হিসেবে এখানে কে আছে? ইউর হেয়ার আছে। চুল কি নিজে কাটার কাজ করতে পারে? না, করতে পারে না। দ্যাট ইজ ওই প্যাসিভ ভয়েস। যদি এখানে কোনো ব্যক্তি থাকতো সে কাটার কাজটা করতে। প্যাসিভ ভয়েসে কি বসে? আমাদের বি3 বসে, এবং বি3 মানে কাট কাট কাট, পুট পুট পুট, যেমন কাট 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 তেমন। কাটের বেশি পাস্ট পার্টিসিপল ফর্মে কি বলেন তো? কাটই আসবে। আচ্ছা, 35 নম্বর কোশ্চেনটা আমরা আরেকটা সলভ করি। কোশ্চেন নাম্বার 35, আই গট দ্য ওয়ার্ক ডু। খুব ভালো করে দেখেন, ডু মানে হচ্ছে কোনো কিছু করা। এখন এই করার কাজটা করার জন্য কোনো ব্যক্তি লাগবে, তাই তো? গটের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এখন টু প্লাস ভার্বের বেস ফর্ম কোথাও নাই, তার মানে এটা প্যাসিভ ভয়েস। এখন প্রশ্ন হচ্ছে ডু মানে হচ্ছে করা। এখন করার কাজটা কোনো ব্যক্তি করতে পারে। এখন ডু কিন্তু আমাদের এখানে নাউন আছে, কি বলেন তো? দা ওয়ার্ক। ব্যক্তি না বস্তু? বস্তু। বস্তু থাকলে কি প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েস কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, আরেকটা করবো লাস্ট 36 নাম্বার কোশ্চেন নাম্বার, আই গট মাই কার অবলিক হাউস ড্যাশ রিপেয়ার। রিপেয়ার শব্দের অর্থ কি বলেন তো? গটের পরে ভার্বের বেস ফর্ম বসে, সরি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। টু প্লাস ভার্বের বেস ফর্ম কোথাও নাই। টু প্লাস ভার্বের বেস ফর্ম কি? কোথাও নাই, তার আমাদের প্যাসিভ ভয়েস। এবার দেখেন রিপেয়ার তৈরি, রিপেয়ার মানে কি? মেরামত করা। এখন সাবজেক্ট এখানে কি আছে বলেন তো? মাই কার অথবা মাই হাউস। মাই কার অথবা মাই হাউস। এখন আমার গাড়ি অথবা আমার বাড়ি, এরা কি মেরামত করার কাজ করতে পারে? না, এই জন্য প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলে কি বলেন তো? বি3, সি নাম্বার আনসার। আমি আশা করে বুঝতে পারলেন। ওকে, 41 নাম্বার কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার, মাই প্যারেন্টস গট মি ড্যাশ স্টে। স্টে মানে অবস্থান করা। খুব মনোযোগ দিয়ে দেখেন, গটের পরে ভার্বের বেস ফর্ম বসে নাকি ইনফিনিটিভ বসে? ইনফিনিটিভ বসে। টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এখন স্টে মানে অবস্থান করা। অবস্থান করার কাজটা সাবজেক্ট হিসেবে কি আছে? মি আছে। অবস্থান করার কাজটা কি সাবজেক্ট করতে পারে না? এই স্টে ভার্বের সাবজেক্ট কি আছে? মি আছে, ব্যক্তি আছে। এই জন্য আমাদের টু স্টে আসবে, অ্যাক্টিভ ভয়েস। আনসার কি টু স্টে আছে না? আনসার টু স্টে আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, যদি এটা এতক্ষণ বুঝে থাকেন তো এই কোশ্চেনটা করেন আপনারা নিজেরা। 44 নম্বর কোশ্চেনটা করেন। 46, 44, 41 নম্বর কোশ্চেনটা করেন দ্রুত। টু স্টে, হ্যাঁ, ভালো বুঝতে পারছেন আপনারা। অনেকেই আছেন, ওরা খুব ভালো বুঝতে পারছেন। 44 নম্বর কোশ্চেনটা, সবার দিকে হচ্ছে একে। গেটের পরে কি বসে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। এবার দেখেন, মেন্ট মানে হচ্ছে কি বলেন তো? কোনো মেরামত করা, তাই তো? এই কাজটাকে অ্যান ইলেকট্রিশিয়ান, ব্যক্তি করতে পারে, অ্যাক্টিভ ভয়েস, টু প্লাস ভার্বের বেস ফর্ম। বলেন পজিটিভ বার কি একদম ক্লিয়ার হয়েছে কিনা? শতভাগ ক্লিয়ার হয়েছে কিনা? বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো নিজেরা করবেন, প্র্যাকটিস করবেন। বাকি যে প্রশ্নগুলো আছে নিজেরা প্র্যাকটিস করবেন। একটা কোশ্চেন করাই দিব আমরা, একটা কোশ্চেন করাই দিব। 61 নাম্বার কোশ্চেনটা হেড থেকে। করিম হেড হিজ কার। হিজ কার যেহেতু আছে, করিম হেড হিজ কার রিপেয়ার্ড হবে। কেন রিপেয়ার্ড হবে? রিপেয়ার্ড হবে কারণ প্যাসিভ ভয়েস। রিপেয়ার্ড হবে কি বলেন তো? প্যাসিভ, এমনিতেই বোঝা যায় রিপেয়ার্ড হবে। এখন এই কোশ্চেনটা বলার একটা কারণ আছে। অনেকে ওয়াজ রিপেয়ার্ড দিবেন, মনে রাখতে হবে এক পজিটিভ ভার্বের প্যাসিভ যখন হয় তখন শুধুমাত্র বি3 বসে, ওখানে কোনো অতিরিক্ত অক্সিলারি ভার্ব আসে না। এজন্য ওয়াজের এ নাম্বার হবে না, ডি নাম্বার হবে। বলেন পজিটিভ ভার্ব শতভাগ ক্লিয়ার কিনা? দ্রুত বলেন, পজিটিভ ভার্ব শতভাগ ক্লিয়ার? খুব সহজ জিনিস এগুলো ভাই। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এমন কেউ আছেন যে বুঝতে পারিনি? আমি জানতে চাচ্ছি, একটু বলেন তো যে এমন কেউ কি আছেন যিনি বুঝতে পারেননি? একটু বলেন তো যে ভাই বুঝতে পারিনি।
এমন কেউ কি আছেন বুঝতে পারেননি? আমার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম হচ্ছে রামদিয়া। আজকে এই পর্যন্ত, টাটা। আগামীকাল আমাদের লেকচার শিট 15 নাম্বার হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই। ওকে।